দুজন ক্রিকেটারের সবশেষ 10 ম্যাচের পারফরমেন্স আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং তারপর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হলো সেটি নিয়ে আলোচনা করব। একজন ক্রিকেটার নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে করেছেন 48, 107, 27, এক ম্যাচে 12, এক ম্যাচে 112, এক ম্যাচে 20, অর্থাৎ নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে তিনি দুই ফরম্যাটে 107 এবং 112 রানের দুটো ইনিংস খেলেছেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে তিনি এক ম্যাচে করেছেন 0, এক ম্যাচে করেছেন 97 এবং সেটা ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের হয়ে টাইগার্সের বিপক্ষে। তিনি গুলশানের বিপক্ষে করেছেন 24 রান, আবাহনীর বিপক্ষে 15 এবং মহারান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেছেন 100 রান। অর্থাৎ সবশেষ যে 10 ম্যাচ তিনি খেলেছেন সেই 10 ম্যাচে তার 3টা সেঞ্চুরি আছে, একটা 97 রানের ইনিংস আছে, সেটাও সেঞ্চুরি হতে পারতো। সেই ক্ষেত্রে সবশেষ 10 ম্যাচে 4 সেঞ্চুরি, একটা 48 আছে, সেটা 50 হতে পারতো। অর্থাৎ তিনি রানে থাকা ক্রিকেটার, তিনি রানের ভেতরে আছেন, ইনফর্ম ক্রিকেটার। এবার আরেকজন ক্রিকেটারের সবশেষ 10 ম্যাচের পারফরমেন্স আপনাদেরকে জানাই। পাকিস্তানের বিপক্ষে 8, পাকিস্তানের বিপক্ষে 7, পাকিস্তানের বিপক্ষে 4, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 9, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 6, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 6, নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে 1 অপরাজিত। এরপর গুলশানের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগে 7, আবাহনীর বিপক্ষে 40। অর্থাৎ সবশেষ যে 10 ম্যাচ, এই 10 ম্যাচে তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছেন একবার, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর বিপক্ষে। এছাড়া তিনি এই কোনো ম্যাচেই ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি, যদিও এই ম্যাচগুলোর বেশিরভাগ ছিল টি-20, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টি-20 3টা, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 3টা। সো এই যে পারফরমেন্স সবশেষ 10 ম্যাচের, এখন আপনি কাকে আসলে ওয়ানডে স্কোয়াডে রাখবেন? প্রথমজন নুরুল হাসান সোহান, যাকে আসলে বাংলাদেশের নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখেনি, এবং দ্বিতীয় জন হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি, যাকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে। পারফরমেন্সের বিচারে ডেফিনেটলি এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান, এবং অভিজ্ঞতায় তিনি এগিয়ে, কিন্তু হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করে শামীম হোসেন পাটোয়ারিকে দলে রাখা হয়েছে। এবং নুরুল হাসান সোহানকে কেন দলে রাখা হয়নি তার ব্যাখ্যায় লিপু ভাই বলেছেন যে দুইজন উইকেট কিপার ব্যাটার অলরেডি আছেন, লিটন কুমার দাস এবং জাকের আলী অনেক, সেই কারণে আর বিবেচনা করা হয়নি নুরুল হাসান সোহানকে। কিন্তু তার যে পারফরমেন্স, তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে অনায়াসে ওয়ানডে স্কোয়াডে রাখা যেত। এবং শামীম হোসেন পাটোয়ারিকে টি-20 পর ওয়ানডে ফরম্যাটেও এখন আসলে দেখা হবে, ভবিষ্যতের কথা হয়তো চিন্তা করে, বাট তার যে ব্যাটিং স্টাইল সেটা টি-20 জন্য উপযোগী, এবং টি-20তে আরও কিছু ম্যাচ তাকে দেখা যেত, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তাকে আসলে ওয়ানডেতেও নির্বাচকরা দেখতে আগ্রহী, এবং সেই কারণে নুরুল হাসান সোহান পারফর্ম করার পরেও আসলে বিবেচিত হননি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে। অপেক্ষায় তাকে থাকতে হচ্ছে, ন্যাশনাল টিমের রাডারে তিনি আছেন ঠিকই, কিন্তু তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে। বাট এই মুহূর্তে তার যে ফর্ম, রিসেন্ট ফর্ম, সেই ফর্ম বিবেচনায় নিলে ডেফিনেটলি তাকে আসলে রাখা উচিত ছিল। এবং এই ব্যাপারটা আমরা অনেক সময় দেখি যে ইনফর্ম ক্রিকেটারকে জাতীয় দলে রাখা হয় না। তবে এবার নাইম শেখকে রাখা হয়েছে, তার যে রিসেন্ট পারফরমেন্স সেই বিবেচনায়, তিনি ঘরোয়া আসরে যেভাবে রান করেছেন সেই বিবেচনায় তাকে থার্ড ওপেনার হিসেবে দলভুক্ত করা হয়েছে। পারভেজ হোসেন ইমন এবং একই সাথে তানজিদ হাসান তামিম তো রয়েছেন, সৌম্য সরকার ইনজুরিতে পড়েছেন, সেই কারণে তিনি বাদ গেছেন। সো প্রশ্ন একটা উঠবে, এবং সেই একটাই প্রশ্ন আছে, ওভারঅল টিম আমার মনে হয় যে ভালো টিম, খারাপ টিম না, ভালো টিমই হয়েছে, সব মিলে ওয়েল ব্যালেন্স টিম। কিন্তু এই একটা জায়গায় বোধহয় একটুখানি আক্ষেপ থাকবে, এবং সোহানের সাথে আসলে একটু অবিচার করা হলো কিনা সেই প্রশ্নটা উঠতেই পারে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।